Hello friends, welcome back to WB exam. Today I am going to discuss about mechanics. অর্থাৎ এই ভিডিও থেকে আমরা মেকানিক্স পার্টটা শুরু করব। তো মেকানিক্সের ওপরে এমসিকিউ করার আগে আমি থিওরি পার্টের ওপর কিছু ভিডিও নিয়ে আসব। আগে থিওরি পার্টটা একটু হাইলাইট করে দেব। মেকানিক্সের থিওরি পার্টটা অনেকেই কম বেশি জানো, তো আমি ব্যাপারটা সেই জন্য অতটা ডিপে যাব না, যতটা হাইলাইট করা যায়, যতটা বলতে হবে তোমাদের এক্সামের জন্য যতটা দরকার আমি ততটাই বলবো। তারপরে আমরা মেকানিক্সের ওপরে এমসিকিউ কোশ্চেনগুলো করব। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস মেকানিক্স। আচ্ছা, মেকানিক্স মানে বাংলায় যেটাকে বলে বলবিদ্যা বা বলবিজ্ঞান, ঠিক আছে। মেকানিক্সের সঙ্গে একটা টার্ম রয়েছে কাইনামেটিক্স, মানে হচ্ছে গতিবিদ্যা। তো আজ আমরা প্রথম স্টার্ট করব গতিবিদ্যা বা কাইনামেটিক্স দিয়ে। ওকে, কাইনামেটিক্স মানে তোমার কাইন মানে হচ্ছে মোশন, ওকে। আর ম্যাটিক্স এই ওয়ার্ডটা এসেছে ম্যাথস থেকে, মানে কোনো একটা বস্তু বা পার্টিকেলের গতি সংক্রান্ত বা মোশন সংক্রান্ত যে সমস্ত ইকুয়েশন বা ম্যাথগুলো লাগে সেগুলো আমরা কাইনামেটিক্সে পাবো, ঠিক আছে। তো তোমাদের মেকানিক্সের সিলেবাসে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশনাল বা 1D। আমরা মোশনকে যদি ডাইমেনশনালি ডিভাইড করি তো আমরা মোশনকে তিনটে ভাগে ভাগ করতে পারি, মানে মোশন ইন ওয়ান ডাইমেনশনাল 1D। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে লিনিয়ার মোশনগুলো, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে তোমার সরল রৈখিক মোশন। ফিজিক্সে এই ওয়ান ডাইমেনশনাল মোশনকে অনেক সময় রেক্টিলিনিয়ার মোশনও বলে, মানে এই মোশনটা একই রেখায় থাকে বা একই ডিরেকশানে থাকে, ঠিক আছে। এই মোশনটাকে অনেক জায়গায় তোমরা রেক্টি লিনিয়ার মোশন বা সরল রৈখিক মোশন বলেও অনেক বইয়েতে পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে মোশন ইন 2D, মানে টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন মানে কি, যেগুলো হচ্ছে তোমার সার্কুলার মোশন, ঠিক আছে। সার্কুলার মোশন হচ্ছে তোমার টু ডাইমেনশনাল মোশনের একটা উদাহরণ। তারপর হচ্ছে তোমার প্রজেক্টাইল মোশন, মানে বাংলায় যেটাকে বলে প্রাস। তো কেন 2D বলে, কারণ হচ্ছে ধরো যদি সার্কুলার মোশনটাকে নিয়েই ভাবি, যদি একটা কোনো পার্টিকেল এইভাবে সার্কেল মানে বা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ধরো এই পয়েন্টে, দেখো এই পয়েন্টটা মুভ করে এই দিক দিয়ে নিচেও নেমে আসছে, ঠিক আছে, আবার সামনের দিকে আগিয়েও যাচ্ছে, মানে এটার আপ অ্যান্ড এবাব, ওপর নিচে এক ধরনের ওপর নিচে ডাইমেনশনালি একটা মোশন হচ্ছে, আবার মানে ওপর নিচে একটা ডাইমেনশনালি মোশন হচ্ছে, আর একটা হচ্ছে এই যে পার্টিকেলটা একবার এই দিক দিয়ে আসছে, মানে এইভাবে যখন আসছে আবার ব্যাকে যাচ্ছে, এইভাবে আসছে, মানে দুদিকে মোশন রয়েছে, এটাকে ওই জন্য বলে টু ডাইমেনশনাল মোশন, ওকে। তারপরেরটা হচ্ছে তোমার মোশন ইন 3D। তো মোশন ইন 3Dটা তোমাদের জেনারেলি ফিজিক্সে থাকে না। 3D মোশন খুব কম দেখা যায়। 3D মোশন জেনারেলি দেখা যায় তোমার কেমিস্ট্রিতে পাওয়া যায়। যেমন তোমার গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে সেগুলো যখন র্যান্ডামলি মুভ করে, তো তাদের যেই মোশনটা হয় সেটাকে 3D মোশন বলা হয়, ঠিক আছে, গ্যাস মলিকিউল। তো দেখো আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে তোমার মোশন ইন 1D বা ওয়ান ডাইমেনশনাল, ওকে। তো মোশন ইন ওয়ান ডাইমেনশনালে যে ভেরিয়েবলগুলো রয়েছে এই ভেরিয়েবলগুলোকে নিয়ে আমাদের স্টাডি করতে হবে। তো কি কি ভেরিয়েবল রয়েছে, এক নম্বর হচ্ছে ডিস্ট্যান্স,
দু নম্বর ভেরিয়েবল বলতে পারি আমরা ডিসপ্লেসমেন্ট। 3 নম্বর ভেরিয়েবল আমরা বলতে পারি স্পিড। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে ভেলোসিটি, 5 নম্বর হচ্ছে অ্যাক্সেলারেশন মানে যেটাকে ত্বরণ বলে বাংলায়, আর লাস্ট যেই ভেরিয়েবলটা রয়েছে সেটা জেনারেলি খুব কম বইতেই তোমরা পাবে, তো তোমাদের এখানে সিলেবাসও অতটা দরকার নেই, তবু আমি বলে রাখছি জার্ক। ঠিক আছে, যদি আমি এই থিওরি পার্টে জার্ক নিয়ে অতটা আলোচনা করব না, আমাদের জাস্ট যে ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলো রয়েছে, ডিস্টেন্স মানে হচ্ছে তোমার দূরত্ব, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, স্পিড মানে দ্রুতি, ভেলোসিটি মানে বেগ, আর অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, এই ভেরিয়েবলগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো এদের মধ্যেও ক্যাটাগরি থাকে, তো সেগুলো আমরা দেখব আস্তে আস্তে কী কী ক্যাটাগরি থাকে। তো আমাদের প্রথম ভেরিয়েবল হচ্ছে ডিস্টেন্স। আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোকে একসঙ্গে দেখব, তারপরে স্পিড অ্যান্ড ভেলোসিটি এই দুটোকে দেখব, তারপরে আমরা অ্যাক্সেলারেশনে যাব। ওকে, তো আমাদের ওই ভেরিয়েবলসগুলো সম্বন্ধে জানার আগে, মানে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই সমস্ত ভেরিয়েবলগুলো জানার আগে দুটো পয়েন্ট জানা খুবই জরুরি। একটা হচ্ছে তোমার রেস্ট অ্যান্ড মোশন। রেস্ট মানে হচ্ছে তোমার বাংলায় যেটাকে বলে স্থিতি, আর মোশন মানে হচ্ছে গতি। ধরো তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে একটা পাহাড় রয়েছে যেটা স্থির অবস্থায় এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে তুমি ভাবলে যে পাহাড়টা রেস্টে রয়েছে। ঠিক আছে, আবার তুমি যদি চাঁদে যাও, চাঁদ থেকে যদি তুমি ওই পাহাড়টাকে দেখো, তখন দেখবে যে পাহাড়টা রোটেট করছে, মানে পাহাড়টা মুভ করছে। তাহলে ব্যাপারটা কি হলো, পৃথিবী থেকে যখন আমরা পাহাড়টাকে দেখছি তখন মনে হচ্ছে পাহাড়টা রেস্টে রয়েছে, মানে পাহাড়টা একটা জায়গায় ফিক্সড রয়েছে। আবার চাঁদ থেকে দেখলে মনে হচ্ছে যে পাহাড়টা মোশনে রয়েছে। তো চাঁদ থেকে দেখলে এরকম কেন মনে হয়? কারণ ওটা আহ্নিক গতি আর বার্ষিক গতির জন্য এরকম মনে হয়। ঠিক আছে, তো আবার ধরো তুমি দাঁড়িয়ে আছো, তুমি দেখলে যে একটা ট্রেন তোমার সামনে পেরিয়ে গেল, এবং এরপর ওই ট্রেনের প্যারালালি, মানে ধরো একটা ট্রেন এইদিকে যাচ্ছিল, তুমি এখানে দাঁড়িয়েছিলে, দেখলে যে ট্রেনটা তোমার দিকে আগিয়ে গেল, মানে ট্রেনটা গতিশীল অবস্থায় আছে। এরপর এই যে ট্রেনটা ছিল প্রথম ট্রেনটা, এই ট্রেনটার সঙ্গে সেম স্পিডে তুমি যদি প্যারালালি অন্য একটা ট্রেনে বসে থাকো, ঠিক আছে, ধরো এই ট্রেনটায় তুমি বসে আছো, 2 নম্বর ট্রেনটায়, 2 নম্বর ট্রেনটা থেকে তুমি বসে এই 1 নম্বর ট্রেনের যদি কোনো প্যাসেঞ্জারকে দেখো বা যাত্রীকে দেখো, তখন দেখবে যে ওই যাত্রীটা স্থির অবস্থায় আছে, যদি দুজনেরই স্পিড সমান থাকে। তাহলে আলটিমেট আমি বলতে কি চাইছি, তার মানে আমরা বলতে পারি না যে কোনো একটা বস্তু রেস্টে আছে নাকি মোশনে আছে। ঠিক আছে, কারো একজনের সাপেক্ষে মনে হচ্ছে যে ওটা রেস্টে রয়েছে, আবার অন্য একজনের সাপেক্ষে মনে হচ্ছে যে ওটা মোশনে রয়েছে। মানে কনসেপ্ট অফ অ্যাবসোলিউট রেস্ট অ্যান্ড মোশন এই বলে কিছু হয় না। ঠিক আছে, মানে তুমি কনসেপ্ট অফ অ্যাবসোলিউট রেস্ট অ্যান্ড মোশন এইরকম কিছু হয় না। ঠিক আছে, ব্যাপারটা তার মানে কি দাঁড়াচ্ছে, সবই আপেক্ষিক। ওকে, তো এরপর আরেকটা যে সেকেন্ড পয়েন্টটা আছে, সেকেন্ড পয়েন্টটা কোনখান থেকে আসছে দেখো, এই যে তুমি একবার দেখছো যে ট্রেনটা, তুমি এখানে বসে আছো, তুমি দেখলে যে তোমার সামনে দিয়ে ট্রেনটা পেরিয়ে গেল। ঠিক আছে, ট্রেনটা পেরিয়ে গেল মানে কি, ট্রেনে বসে থাকা যদি কোনো প্যাসেঞ্জারকে দেখো, সে দেখলে যে গতিশীল অবস্থায় আছে সেই প্যাসেঞ্জারটা। আবার তুমি যদি এই ট্রেনটারই প্যারালালি যখন অন্য একটা ট্রেনেতে যাচ্ছ যার স্পিড সমান, তখন তোমার কি মনে হচ্ছে যে ওই ট্রেনে থাকা প্যাসেঞ্জারটা স্থির অবস্থায় আছে। মানে কি, তুমি একবার বসে দেখছো, একবার অন্য ট্রেনে একটা চেপে দেখছো, এই যে তুমি একটার সাপেক্ষে দেখছো, যখন বসে থেকে দেখছো, মানে বসে থাকাটা হচ্ছে তোমার একটা রেফারেন্স। ঠিক আছে, ওটা হচ্ছে তুমি বসে থাকার সাপেক্ষে তুমি দেখছো যে ট্রেনটা গতিশীল। আবার একবার দেখছো যে ট্রেন, আবার একবার ট্রেনে চেপে দেখছো যে প্যাসেঞ্জারটা স্থির অবস্থায় আছে, মানে তোমার তখন অন্য ট্রেনে বসে থাকাটা সেটা হচ্ছে আলাদা একটা রেফারেন্স। ওকে, তো সেকেন্ড যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স।
ঠিক আছে, যেটাকে বাংলায় বলে রেফারেন্স মানে হচ্ছে নির্দেশতন্ত্র। ওকে, দেখো ফ্রেম অফ রেফারেন্স মানে কি, যার সাপেক্ষে ধরা হয়। ঠিক আছে, এটা মানে তুমি বলতে পারো এই টোটালটার মানে হচ্ছে বাংলায় যদি বলতে চাও, যার সাপেক্ষে। ওকে, তো এই ফ্রেম অফ রেফারেন্সকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়, দুটো পার্টে। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, বাংলায় এটাকে বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। ওকে, জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কি, যেই সমস্ত জিনিসগুলোর, যে সমস্ত নির্দেশতন্ত্রে ত্বরণ শূন্য বা সমবেগে গতিশীল। ওকে, ইনার জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন বা ত্বরণ শূন্য, বা কোনো একটা বস্তু যেটা সমবেগে গতিশীল। মানে ধরো তুমি যখন ট্রেনটাকে দেখছো বসে থেকে, তুমি ধরো একটা চেয়ারের ওপরে বসে আছো, তো চেয়ারটা কি, চেয়ারটা ফিক্সড, তো চেয়ারটার কোনো ত্বরণ নেই, চেয়ারটার ত্বরণ জিরো। ঠিক আছে, বা ধরো তুমি যখন পাশাপাশি দুটো ট্রেন, যখন বললাম পাশাপাশি যাচ্ছে একই বেগে সমবেগে যখন যাচ্ছে, ঠিক আছে, তার মানে কি একটার সাপেক্ষে আর একটার ত্বরণ শূন্য, তাই তো। তো সেইটা হচ্ছে তোমার ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এক্সাম্পল হিসেবে কি বলা যেতে পারে, এক্সাম্পল হিসেবে তুমি বলতে পারো টেবিল, চেয়ার। ওকে, চেয়ার, তারপরে বলতে পারি নর্মাল বাস। ওকে, আচ্ছা, সেকেন্ড পার্টটা কি, বা আর একটা আমরা কোন পার্টে ভাঙতে পারি, সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্সিয়াল মানে হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কি, যার ত্বরণ থাকবে। ঠিক আছে, তোমরা এটা আশা করি বুঝেই গেছো যে ইনার্সিয়ালের যদি ত্বরণ শূন্য হয়, নন ইনার্সিয়াল মানে হচ্ছে ত্বরণ যুক্ত। ওকে, মানে ত্বরণ থাকবে। তো এক্সাম্পল হিসেবে কি বলা যেতে পারে, তো এর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে চলতে শুরু করা কোনো বাস বা ট্রেন। ঠিক আছে, চলতে শুরু করা বাস বা ট্রেন। ওকে, মানে যখন একটা বাস বা ট্রেন যখন স্টার্ট হবে, স্টার্ট হয়ে যখন সামনের দিকে এগিয়ে যাবে, মানে তখন তোর ত্বরণ কিন্তু জিরো নয়, তখন তার ত্বরণের কিছু না কিছু একটা ভ্যালু থাকবে। ওকে, তো এই দুটো পয়েন্ট হচ্ছে মেকানিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে তোমার রেস্ট আর মোশনের কনসেপ্টটা, আর একটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা কি। ফ্রেম অফ রেফারেন্স মানে হচ্ছে যার সাপেক্ষে ধরা হয়, আমার সাপেক্ষে আমি দেখছি যেটা গতিশীল, আবার অন্য কেউ দেখছে যে সেটা গতিশীল নয়। সুতরাং ফ্রেম অফ রেফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো এরপর আসা যাক আমাদের মোশন ইন ওয়ান ডির যে দুটো ফার্স্ট পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে তোমার ডিস্ট্যান্স, আর একটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এই দুটো পয়েন্ট আমি একসঙ্গে আলোচনা করব। তো আশা করি তোমাদের এই কনসেপ্টটা আছে অনেকেরই, তো আমি তবুও বলে দিচ্ছি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা কী। ধরো এ একটা পয়েন্ট এ, এ একটা পয়েন্ট বি, তুমি এই এ থেকে বি পয়েন্টে গেলে এই রকম একটা রাস্তা ধরে, ঠিক আছে, বা এই রকমভাবে একটা রাস্তা ধরে, ঠিক আছে। তো এই যে রাস্তার দূরত্বটা, এইভাবে বেঁকে তুমি যে বি পয়েন্টে যখন পৌঁছাচ্ছ বা এইভাবে যখন পৌঁছাচ্ছ, এই যে এই টোটাল দূরত্বটা, এইটাকে বলা হচ্ছে তোমার ডিস্ট্যান্স। ওকে, আর ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তোমার এ আর বি এর মধ্যে সব থেকে শর্টেস্ট পাথ যেটা। ঠিক আছে, মানে এ আর বি এর মধ্যে সব থেকে শর্টেস্ট পাথ কোনটা, এইটা, এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। এটা যদি আমি 1 নম্বর রাস্তা বলি, এটা 2 নম্বর রাস্তা বলি, আর এটা 3 নম্বর রাস্তা বলি, তো 1 নম্বর আর 2 নম্বরটা পড়বে তোমার ডিস্টেন্সের মধ্যে,
আর 3 নম্বরটা পড়বে ডিসপ্লেসমেন্টের মধ্যে। 3 নম্বরটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট এ থেকে বি। তার মানে দেখো এইটাও একটা রাস্তা এ থেকে বি, তার মানে 3 নম্বরটাও তোমার ডিস্টেন্সের মধ্যে পড়বে। আমি যদি এই দিকে না গিয়ে আমি যদি স্ট্রেট লাইন ধরে যেতাম, এরকম যদি কোনো রাস্তা থাকতো, তো সেটাও একটা ডিস্টেন্সের মধ্যে পড়তো। তাহলে এই যে 3 নম্বর যে লাইনটা, স্ট্রেট লাইনটা, এটা ডিস্টেন্সও বটে, আবার এটাই হচ্ছে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সব থেকে শর্টেস্ট রুট, মানে স্ট্রেট লাইন। এটা তো হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ওকে, তার মানে তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো যে ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার ভেক্টর রাশি। ওকে, কারণ ডিসপ্লেসমেন্ট মানে এ থেকে বি এর দিকে সব থেকে শর্টেস্ট রুট, মানে এর একটা ডিরেকশন রয়েছে এ টু বি। কিন্তু তুমি ডিস্টেন্সের ক্ষেত্রে দেখো একবার বি কোথায়, বি পয়েন্ট আছে এই দিকে, এ চলে গেল এই দিকে একবার ওপরের দিকে, আবার নিচে নেমে আসছে, আবার ওপরের দিকে যাচ্ছে, আবার এই দিকে বেঁকে যাচ্ছে, মানে এর কোনো ফিক্সড ডিরেকশন নেই ডিস্টেন্সের, যার জন্য এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি পেলে তুমি, যে শর্টেস্ট ডিস্টেন্স from initial point to final point is called displacement। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট যেটাকে বাংলায় বলে সরণ, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, আর ডিস্টেন্স মানে দূরত্ব, এটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা, প্রারম্ভিক বিন্দু, আর ফাইনাল পয়েন্ট মানে হচ্ছে, বা ফাইনাল পজিশন মানে হচ্ছে তোমার অন্তিম বিন্দু বা শেষ যেই পজিশনটাতে যে পৌঁছাচ্ছে। তার মানে দেখো আমি এখান থেকে একটা রিলেশন বলতে পারি ডিসপ্লেসমেন্টের মধ্যে, যে তোমরা যদি ভালো করে ছবিটা দেখো, ডিসপ্লেসমেন্ট মানে কি, শর্টেস্ট রুটটা, সব থেকে ছোটো রুটটা, আর ডিস্টেন্স মানে হচ্ছে তোমার এইভাবে এঁকে বেঁকে এইভাবেও যেতে পারে, এইভাবেও যেতে পারে, আবার এই পথেও যেতে পারে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্টের থেকে বেশি। আবার কখনো কখনো এটা ডিসপ্লেসমেন্টের সমানও হতে পারে। আমি যদি স্ট্রেট লাইনটা ধরে চলে যাই তাহলে সেটা, তাহলে তখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হবে। আর যদি আমি আঁকা বাঁকা রাস্তা ধরে যে শেষ বিন্দুতে পৌঁছাই বা শেষ পজিশনে যে পৌঁছাই, তখন ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে। মানে এর ভ্যালুটা আর কি, ডিস্টেন্সের ভ্যালু আর ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা যদি আমি কম্পেয়ার করি, তো এই একটা রিলেশন পাবো। ওকে, তো দেখো এখান থেকে এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তোমাদের, খুব ভালো। এই যে আমি 2-3টে তোমাকে কোশ্চেন বলবো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে, তোমাদের মানে কোশ্চেনগুলো খুব ভালো লাগবে আশা করছি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই কোশ্চেনগুলো কেমন লাগছে তোমাদের। ধরো আমি একটা তোমাকে কোশ্চেন করছি, 1 নম্বর কোশ্চেন, যে এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, তো তুমি এ থেকে বিতে গেলে এইভাবে একটা সার্কুলার পথে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সার্কুলার বা বৃত্তাকার পথ। তো যেই বৃত্তটার রেডিয়াস হচ্ছে আর, মানে ব্যাসার্ধ হচ্ছে আর। এখন তোমাকে কোশ্চেন আসলো যে ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট এর রেশিও কি হবে, ইকুয়াল টু কত? দেখো, আর এই যে এ থেকে বি পথে গেছে, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। ওকে, বৃত্তাকার পথে অর্ধবৃত্তাকার পথ সে কভার করেছে। তাহলে তুমি যদি ভালো করে দেখো, এইটা হচ্ছে তোমার সেন্টার, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, রেডিয়াস। ওকে, আমাকে কি বের করতে হবে, ডিস্টেন্স। তো ডিস্টেন্স কি হবে, আমার যদি এটা টোটাল সার্কেল হতো, তো টোটাল সার্কেলের আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা ঘুরে এসে এই পয়েন্টে আসতাম, তাহলে আমি টোটাল কতটা ডিস্টেন্স কভার করতাম, তখন ডিস্টেন্স আমি কভার করতাম 2πr, মানে এর পরিধির সমান। এখন যেহেতু আমি হাফ গেছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এসেছি, মানে এখন এখানে কোশ্চেন অনুযায়ী ডিস্টেন্স হচ্ছে তোমার 2πr/2, মানে হচ্ছে তোমার পায়ার, তাই তো? আচ্ছা, আর
ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট রুট, মানে এ একটা পয়েন্ট এ, এ একটা পয়েন্ট বি, এর মধ্যে শর্টেস্ট রুট কোনটা? এইটা স্ট্রেট লাইনটা। তাহলে এই স্ট্রেট লাইনটা মানে কি? এটা হচ্ছে এর ব্যাস। তো রেডিয়াস যদি আর হয়, ব্যাস কত? ব্যাস হচ্ছে তোমার 2r, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা সরণ হচ্ছে তোমার 2r। তাহলে রেশিওটা কত এসে যাবে? রেশিওটা ইজি, ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু পাই আর বাই 2r, মানে তোমার পাই বাই 2, এদের রেশিওটা। ওকে, নেক্সট কোশ্চেন। ধরো 2 নম্বর কোশ্চেন। ধরো একটা ঘনক রয়েছে। ওকে, এটা হচ্ছে তোমার ঘনক। একটা মাছি তোমার এই পজিশনে ছিল, এটা হচ্ছে তোমার এ পয়েন্ট। মাছিটা এখন এই রাস্তা ধরে উড়তে উড়তে গিয়ে এই পয়েন্টে এসে পৌঁছেছে, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওই মাছিটার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? মানে আমি তোমাকে কোশ্চেন করলাম যে ডিসপ্লেসমেন্ট অফ ফ্লাই ইকুয়াল টু কত? তো সেটা কত হবে? দেখো, ডিসপ্লেসমেন্ট মানে কি? এ আর বি এর মধ্যে শর্টেস্ট রুট, শর্টেস্ট রুট মানে হচ্ছে এটা, তাই তো? তো একটা ঘনকের যদি আমি ডায়াগোনাল বের করি তো সেটা কত হয়? এটা যদি এবি হয়, এবি ইকুয়াল টু বডি ডায়াগোনাল অফ এ কিউব। এটা কত হয়? এটা হয় তোমার √3a। ওকে, এটা কীভাবে হয়? ধরো এটার জন্য তোমাদেরকে ভেক্টর জানতে হবে। এটা যদি তুমি অরিজিন ধরে নাও, মানে এটাকে দেখো, এটা হচ্ছে তোমার 3D কিউবটা, মানে এর পজিশন হচ্ছে 0,0,0, আর বি এর হচ্ছে তোমার, যেহেতু এটা ঘনক, তাহলে কী হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ যদি ধরো, এ এ এ, মানে এ আই ক্যাপ, এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। ঠিক আছে, তো এরপর যদি লেন্থটা বের করো তাহলে তুমি দেখতে পাবে যে এর ভ্যালুটা আসবে √3 × a। তো তোমাদের ওটা জানার দরকার নেই, তোমরা এটা জেনে রাখো। ঘনকের ক্ষেত্রে কোনো বডি ডায়াগোনালের ভ্যালুটা হচ্ছে √3 × a। এ মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, থার্ড কোশ্চেন। ধরো একটা সার্কেল রয়েছে, ঠিক আছে? তো তোমাকে কোশ্চেনে বলছে যে একটা পার্টিকেল বৃত্তাকার পথে, ধরো এইটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে পৌঁছালো। বি পয়েন্ট আমি ধরে নিচ্ছি তোমার এই জায়গায়। ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে পৌঁছালো এবং এতে সে 1/4 অফ সার্কেল, মানে 1/4 অফ সার্কেল সে কভার করে নেয়, মানে টোটাল সার্কেলটা যা ডিস্টেন্স তার 1/4 অফ সার্কেল সে কভার করেছে এ থেকে বিতে এসে। তাহলে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট কত? এ আর বি এর মধ্যে শর্টেস্ট রুট কোনটা? আচ্ছা, কোশ্চেনটা আমি লিখে দিই, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল। খুব ভালো প্রবলেম। এই ধরনের প্রবলেম তোমরা আশা করতেই পারো যে তোমাদের এক্সামে আসতেই পারে। ঠিক আছে, তো এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে হবে। এ থেকে বি এর মধ্যে শর্টেস্ট রুট কোনটা? শর্টেস্ট রুট হচ্ছে তোমার এটা। এটা কীভাবে বের করবে? দেখো, আমি যদি এখানে এটাকে সেন্টার ধরে নিই, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার রেডিয়াস আর এইটা হচ্ছে রেডিয়াস। আমি যদি রেডিয়াসটা ধরে নিই আর, এই দিকেও ধরে নিলাম আর, ঠিক আছে, তাহলে অতিভুজের লেন্থটাই তো তোমার হচ্ছে শর্টেস্ট রুট বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তার মানে এ বি ইকুয়াল টু √r² প্লাস r², মানে কত আসছে? √2 × r, তাই তো? এখানে 1/4 অফ সার্কেল মানে কি? 1/4 অফ সার্কেল মানে ধরে নিতে হবে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, যেই দুটো পয়েন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছি। ঠিক আছে,
এটা হচ্ছে 90°। আচ্ছা, দেখো এরপর তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, যদি 90° না হয়, ইনকেস যদি বি পয়েন্টটা এখানে হতো, তখন কি হবে? ঠিক আছে, তো এর একটা জেনারেল সূত্র রয়েছে, আমি সেটা বলে দিই। ধরো এই একটা সার্কেলের এই পয়েন্টটা এ, এখানে পার্টিকেলটা ছিল, পার্টিকেলটা এখন এসেছে এখানে, তো এই দুটোর মধ্যে সেন্টার দিয়ে এর অ্যাঙ্গেল হয়েছে থিটা। আমার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে কি, এই এ আর বি এর মধ্যে শর্টেস্ট রুট যেটা এটা, তো তখন বের করবে, তখন ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু করে দেবে 2r সাইন থিটা বাই 2। ওকে, এটা হচ্ছে তোমার জেনারেল সূত্র। এই সূত্রটা পারলে তোমরা নোট করে নিও। আচ্ছা, এখানে কিন্তু তোমাকে রেডিয়াসটা দেওয়া থাকতে হবে। রেডিয়াসটা দেওয়া থাকলে তবেই তুমি এর ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে, যদি ধরো এই অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু 120° হয়, তো 120° যদি হয় তখন ডিসপ্লেসমেন্ট কত হবে? তখন ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 2r সাইন 60। মানে কত আসছে? সাইন 60 মানে কত? √3/2। তো 2 এ কেটে যাবে, মানে কত এসে যাবে? √3 × r। আচ্ছা, দেখো এর আগের প্রবলেম যেটা আমি বলেছিলাম, এইটা যে 1/4 অফ সার্কেল কভার করবে, মানে এদের অ্যাঙ্গেলটা 90°। তো আমার এখানে কত উত্তর এসেছিল? √2r। আমি যদি এরপর এই ফর্মুলাটা লাগিয়ে করতে চাই, দেখি তখন কত আসে। ঠিক আছে, তো দেখা যাক। তো যদি অ্যাঙ্গেলটা 90° হয়, মানে থিটা ইকুয়াল টু যদি 90° হয়, তখন কি আসবে? তখন ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 2r সাইন 90/2, মানে সাইন 45। সাইন 45-এর ভ্যালু কত? 1/√2, মানে 2 × r × 1/√2, মানে √2 × r। দেখো একই ভ্যালু আসলো। ঠিক আছে, তো তোমরা এই ধরনের ম্যাথ এক্সপেক্ট করতেই পারো। ওকে, আচ্ছা, আর একটা পয়েন্ট বলে দিই। যদি বলে যে একটা সার্কেলের মধ্যে এখানে এ পয়েন্টটা রয়েছে, ঠিক এর অপোজিটে বি পয়েন্টটা রয়েছে, তাহলে এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত? এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত? 2r। এইটা আর রেডিয়াস, এটাও রেডিয়াস, মানে এদের মধ্যে তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার 2r। এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রেখে দিও। তো আশা করি তোমাদের ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্ট, মানে দূরত্ব আর সরণ, এই ব্যাপারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এরপর আমরা নেক্সট পয়েন্টের দিকে যাই, স্পিড অ্যান্ড ভেলোসিটি। এই দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে আলোচনা করব, ডিসকাস করব। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিড যেটাকে বাংলায় বলে দ্রুতি, আর ভেলোসিটি মানে হচ্ছে বেগ। তো এই দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, স্পিড হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। ওকে, আর ভেলোসিটি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে ডিসপ্লেসমেন্টটা কি ছিল? আমার ভেক্টর রাশি ছিল ডিসপ্লেসমেন্ট, তার মানে ভেলোসিটি হচ্ছে তোমার ভেক্টর রাশি। ওকে, আর স্পিড হচ্ছে তোমার স্কেলার রাশি। বোঝা গেছে? তো এই স্পিড বা ভেলোসিটি, এটারও দুটো পার্ট থাকে। মানে এই স্পিড আর ভেলোসিটি এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আর ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, তো স্পিডের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড, আর একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এভারেজ স্পিড মানে হচ্ছে গড় দ্রুতি, বাংলায় যেটাকে বলে, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে বাংলায় যেটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, ব্যাপারটা আমি বলছি, তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, ভেলোসিটির ক্ষেত্রেও তোমার একটা হচ্ছে তোমার এভারেজ ভেলোসিটি, মানে হচ্ছে তোমার গড় বেগ, আর একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস
ভেলোসিটি, মানে হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ। তো এই গড় দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি আর গড় বেগ আর তাৎক্ষণিক গতিবেগ, এই ব্যাপারটা কি দেখো, আমি কি বলেছিলাম, ডিস্ট্যান্স মানে কি বলেছিলাম, যে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ, এইভাবে যাচ্ছ, ঠিক আছে, তোমার রাস্তাটা হচ্ছে এরকম আঁকামাঁকা। তো কী হচ্ছে, তুমি যদি বাইকে যাও, বাইকে গেলে কখনো স্পিড তুমি তুলছো 50, আবার কখনো আসছে তোমার 10, কখনো 30, কখনো 40, মানে তোমার স্পিডটা কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আলটিমেট আমি যদি সব স্পিডগুলো যোগ করে আমি যদি সেটাকে ডিভাইড করে নিই টাইম দিয়ে, তো সেটা এসে যাবে তোমার গড় দ্রুতি। মানে ধরো আমি তোমাকে বললাম তুমি একটা জায়গা থেকে আর একটা অন্য জায়গায় গেছো বাইকে করে, তো বাইকে যাওয়ার সময় অবশ্যই স্পিড তোমার সবসময় সেম থাকে না, বা 40 বা 50 ফিক্সড থাকে না, কখনো 60 ওঠে, কখনো 10 নামে, কখনো 20 ওঠে। তো আমি যদি তোমাকে বলি যে তুমি ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছো, তোমার একটা ফিক্সড টাইম লেগেছে, ঠিক আছে, এইটার মধ্যে একটা ডিস্ট্যান্স আছে, ওকে। তো এই যে টোটাল ডিস্ট্যান্সটা কভার করতে তোমার যেটা টোটাল টাইম লেগেছে, তো আমি যদি সেটাকে দিয়ে ডিভাইড করে দিই, তার মানে কি আমি তখন পেয়ে যাচ্ছি যে আমার এভারেজ স্পিডটা, ঠিক আছে, বা এভারেজ ভেলোসিটিটা, যদি আমি ডিসপ্লেসমেন্টটা দিয়ে ভাগ করি তখন আমি ভেলোসিটি পেয়ে যাব, যদি ডিস্ট্যান্সটা দিয়ে ভাগ করি তখন আমি পেয়ে যাব এভারেজ স্পিড। আচ্ছা, আর ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটা কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে তাৎক্ষণিক, মানে এই ব্যাপারটা চোখের পলকে ঘটে যায়, মানে খুব খুব ক্ষুদ্র সময়ের মধ্যে, শর্ট টাইমের মধ্যে যেটা ঘটে, মানে কয়েক মিলি সেকেন্ডে, 0.1 মিলি সেকেন্ডে বা 0.05 মিলি সেকেন্ডের মধ্যে তখন যে ব্যাপারটা ঘটে। মানে ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ বা কেউ বাইক নিয়ে যাচ্ছে, আমি হঠাৎ করে বললাম যে বলো এখন বাইকটা স্পিড কত, মানে 0.1 মিলি সেকেন্ডের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে এই টাইমে এই একদম মানে তোমার চোখের পাতাটা পড়ার সঙ্গে সঙ্গেই বললাম যে এর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কত বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কত, মানে একদম শর্ট টাইমের মধ্যে যেই ভ্যালুটা নেওয়া হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সেটা স্পিডের ক্ষেত্রেই হোক ভেলোসিটির ক্ষেত্রেই হোক, ঠিক আছে। তো তাহলে আমি এখন শুধু তোমাদেরকে এভারেজ ভ্যালুটা নিয়ে ডিসকাস করছি, মানে এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি। তো এভারেজ স্পিড মানে হচ্ছে তোমার টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, ঠিক আছে। তো মানে এভারেজ স্পিড মানে হচ্ছে তোমার টোটাল টাইমে আমার যে টোটাল ডিস্টেন্সটা কভার হচ্ছে সেই দুটোকে যদি আমি ডিভাইড করি তখন আমি এভারেজ স্পিডটা পাবো। তো এভারেজ স্পিড মানে টোটাল টাইম মানে কি, এটা অনেক বড় সময়, যেখানে ইনস্ট্যান্টেনিয়াসের সাপেক্ষে ইনস্ট্যান্টেনিয়াস মানে খুব ক্ষুদ্র সময়ের মধ্যে। তো ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারটাকে এরকম ডিটি, খুব অল্প সময়ের মধ্যে বলে ডিটি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, মানে খুব অল্প সময়। আর এভারেজ স্পিড মানে তোমার টোটাল টাইমটা বা এর সাপেক্ষে অনেক বেশি টাইম নেওয়া হচ্ছে এভারেজ স্পিডের সময়, তো তখন ডেল্টা টি দিয়ে এভারেজ স্পিডগুলোকে ডিনোট করা হয়। মানে এভারেজ স্পিডটাকে ডিনোট করা হয় না, মানে বোঝানো হয় যে ডেল্টা টি দিয়ে, মানে এই টোটাল টাইমের জায়গায় আমি যদি ডেল্টা টি লিখি, মানে এটা বোঝানো হয় যে এই টাইমটা অনেক বড় টাইম, ঠিক আছে, এটা কোনো তাৎক্ষণিক সময় নয় বা কোনো ক্ষুদ্র সময় নয়, ঠিক আছে। আর এভারেজ ভেলোসিটি তাহলে কি হবে, তোমার এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে টোটাল সরণ, ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই টোটাল টাইম। এটাও হচ্ছে তোমার একটা বড় সময়ের ব্যাপার, মানে ডেল্টা টি এর ব্যাপার, ঠিক আছে। তো আমরা এখন এই ভিডিওতে এভারেজ ভ্যালুটা নিয়ে আলোচনা করব, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা দেখি যদি হয়তো এই ভিডিওতে আলোচনা করব, নাহলে নেক্সট ভিডিওতে আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। তো এই এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটির মধ্যে কি কোনো রিলেশন রয়েছে, তো সেটা আমরা একটু দেখি নিই। দেখো, এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি সেম হতেও পারে আবার নাও পারে। সেম হবে যখন তোমার ডিসপ্লেসমেন্ট আর ডিস্ট্যান্সটা সেম হয়ে যাবে, মানে তোমার যেটা ডিসপ্লেসমেন্ট সেটাই যদি তোমার রাস্তা হয়ে যায় যাওয়ার একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে, তো তখন এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটিটা কিন্তু সেম হয়ে যাবে, ওকে। আর যদি রাস্তা আলাদা হয় তখন কি হবে, যদি রাস্তা আলাদা হয় তখন এভারেজ স্পিড
গ্রেটার দেন এভারেজ ভেলোসিটি। এভারেজ স্পিড মানে কি, আমার টোটাল ডিস্টেন্সটা, মানে ধরো এই হয়, তাহলে কি এর যে দূরত্বটা কভার হচ্ছে এটা অনেক বেশি, তার জন্য এভারেজ স্পিডের ভ্যালুটা বেশি। এরপর যদি আমি শর্টেস্ট রাস্তাটা ধরেই যাই তখন কী হবে, তখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটির মধ্যে রিলেশন হচ্ছে যে এভারেজ স্পিড গেটার ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি। সমানও হতে পারে আবার নাও হতে পারে। তো তোমাদের পরীক্ষায় অনেক সময় একটা কোশ্চেন আসে যে এই রকমভাবে চলে আসে যে এভারেজ স্পিড, এই পয়েন্টটা কি একটু ঘুরিয়ে লিখে দেয়, আর এভারেজ ভেলোসিটি এটা কি একের থেকে বেশি না একের থেকে কম নাকি একের সমান, এই রকম দিয়ে দেয় আর কি। মানে আলটিমেট তোমার এসে যাবে এভারেজ স্পিড বা এভারেজ ভেলোসিটি গেটার ইকুয়াল টু 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, কারণ দেখো এই রিলেশনটা পেয়েছি, আমি এভারেজ ভেলোসিটিটাকে কী করলাম, লেফট হ্যান্ড সাইডে নিচের দিকে নিয়ে চলে আসলাম, তো আমরা পেয়ে যাচ্ছি গেটার ইকুয়াল টু 1। ওকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পারলে নোট করে নিও। তো আমি এই ভেলোসিটির ওপরে দুটো আমাদের প্রবলেম রয়েছে, তো প্রবলেমগুলো তোমরা একটু দেখে নাও। দেখো কি বলেছে, এ বয় ওয়াক্স 3 মিটার টুয়ার্ডস ইস্ট ডিরেকশন ফর 2 সেকেন্ড। মানে 2 সেকেন্ডে একটা ছেলে ইস্ট, এই দিকটা যদি ইস্ট হয় মানে পূর্ব দিক যদি হয়, তো সে 3 মিটার পথ অতিক্রম করেছে 2 সেকেন্ডে। দেন 2 মিটার টুয়ার্ডস ওয়েস্ট ডিরেকশন। ওয়েস্ট ডিরেকশন কোন দিকে হবে, ওয়েস্ট ডিরেকশনটা হবে এই দিকে, মানে এই পজিশনে গিয়ে সে আবার 3 সেকেন্ডে 2 মিটার ব্যাক করে এসেছে, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এর এভারেজ স্পিড কত আর এভারেজ ভ্যালোসিটি কত? কিছু নেই, এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 3 + 2, টোটাল টাইম কত, টোটাল টাইমও হচ্ছে তোমার 3 + 2, মানে একবার প্রথমটা গেছে 2 সেকেন্ডে, তারপরেরটা 3 সেকেন্ডে। ঠিক আছে, মানে এভারেজ স্পিড হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেছে। নেক্সট কী বের করতে বলেছে, এভারেজ ভেলোসিটি। তো এভারেজ ভেলোসিটি মানে কি, টোটাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট এখানে কত হবে দেখো, এখান থেকে আমি স্টার্ট করেছিলাম, এখন আমি এসে পৌঁছেছি আবার এই পয়েন্টে। ওকে, তাহলে এই যে ডিস্টেন্সটা, শর্টেস্ট ডিস্টেন্সটা, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট পাথ যেটা বা শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1 মিটার, টোটালটা 3 মিটার, তার মধ্যে এইটা হচ্ছে 2 মিটার, তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 1 মিটার, তার মানে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1। টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 5, 3 আর 2 5 নিয়েছে, মানে 0.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার এভারেজ ভেলোসিটি। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এ ম্যান গোজ ফ্রম এ টু বি অ্যাট ভি স্পিড। আচ্ছা, এটা ভি নয়, এটা হয়ে যাবে তোমার v1 স্পিড। ওকে, অ্যান্ড রিচেস ফ্রম বি টু এ অ্যাট v2 স্পিড। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে নিও। ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড। ওকে, কি বলছে, একটা মানুষ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে v1 স্পিডে। ওকে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আবার এই বি পয়েন্ট থেকে A1-এ ফিরে এসেছে v2 স্পিডে। ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি। আচ্ছা, একটা জিনিস দেখো, এ আর বি এর মধ্যে দূরত্বটা তো সেম, দূরত্বটা তো কোনো চেঞ্জ হচ্ছে না। এটারও যদি ডিস্টেন্স ডি হয় তো এক্ষেত্রেও ডিস্টেন্স ডি হবে। ঠিক আছে, তো আমি একবার যাচ্ছি v1 স্পিডে, আবার ফিরে আসছি v2 স্পিডে। তো আমি যখন v1 স্পিডে যাচ্ছি, মানে এ থেকে বি এতে যখন যাচ্ছি, তখন আমার v1 স্পিডে যেতে টাইম লেগেছে আমি ধরে নিচ্ছি t1, আর v2 স্পিডে যখন ব্যাক করছি তখন আমার আসতে টাইম লেগেছে আমি ধরে নিচ্ছি t2। ঠিক আছে, তাহলে দেখো এভারেজ ভেলোসিটি মানে কি, এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, তুমি একবার এ থেকে বি এতে যাচ্ছ, বি এতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে এ এতে ব্যাক করে যাচ্ছ, মানে তুমি এ থেকে বি এতে গেলে, বি থেকে এসে আবার এ এতে ব্যাক করে গেলে, মানে তোমার ফাইনাল পজিশন আর
ইনিশিয়াল পজিশন দুটোই সেম, মানে তোমার সরণটা কত হয়েছে 0, মানে 0, টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, নিচের টাইম কত, টোটাল টাইম t1/t2, তার মানে এভারেজ ভেলোসিটি হচ্ছে তোমার 0, আমাকে এভারেজ স্পিডটা বের করতে হবে। ওকে, অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো। তো টোটাল ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডি দূরত্ব গেছে, আবার ডি দূরত্ব ফিরে এসছে, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 2d, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স। আচ্ছা, প্রথমে যাওয়ার সময় এ থেকে বিয়েতে যাওয়ার সময় টাইম লেগেছে t1, তার মানে t1 মানে কি, t1 মানে হচ্ছে তোমার d/v1, মানে তোমার দূরত্ব বাই বেগ। তুমি যখনই দূরত্ব বাই বেগ করবে তখনই তুমি সময়টা পাবে। মানে ধরো তোমার বাড়ি থেকে একটা কোনো সামনে, ধরো তোমাদের বাড়ির সামনে কোথাও আশেপাশে প্রাইমারি স্কুল আছে, তো তোমার বাড়ি থেকে প্রাইমারি স্কুলের দূরত্ব আমি ধরে নিলাম যে 1 কিমি কি 2 কিমি, 1 কিমি আমি ধরে নিলাম। তো 1 কিমি ডিস্টেন্সটা তো ফিক্সড, তুমি একবার কখনো 3 কিমি পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছ, একবার যাচ্ছ 2 মিটার পার সেকেন্ড, মানে তোমার স্পিডটা যখন ভ্যারি করছে টাইমটাও ভ্যারি করবে। তুমি যদি 3 মিটার পার সেকেন্ডে যাও মানে তখন তোমার সময়টা কম লাগবে, আর যদি তুমি 2 মিটার পার সেকেন্ডে যাও তখন তোমার সময়টা বেশি লাগবে। তো টাইমটা কী করে বের করে, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি বা বেগ, ঠিক আছে, v1। সিমিলারলি t2 কত হবে, t2 হয়ে যাবে d/v2, তাই তো। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে t1/t2। তাহলে আমি যদি এখন এভারেজ স্পিডটা বের করতে চাই, এভারেজ স্পিড হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে 2d/t1 প্লাস t2। দেখো ক্যালকুলেশনটা দেখো, এরপর 2d যেমন ছিল আমি রেখে দিলাম, t1 মানে হচ্ছে d/v1 প্লাস t2 মানে হচ্ছে d/v2। তো আমি এখানে 2d রেখে দিলাম, ডিটা কমন নিয়ে নিলাম, ডিটা কমন নিলে কত আসছে 1/v1 1/v2, d1 কেটে গেল। ওকে, তাহলে তুমি যদি এরপর নিচের পার্টটা যোগ করো, v1 v2 মানে ওপরে এসে যাবে 2 ইন্টু v1 v2, নিচে এসে যাবে v1 প্লাস v2, এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। ওকে, বোঝা গেছে ব্যাপারটা। তো তো তোমাদের এই প্রবলেমগুলো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই আমরা এভারেজ স্পিড আর এভারেজ ভ্যালোসিটি, এই দুটোর এভারেজ ভ্যালু নিয়ে আমরা ডিসকাস করলাম। এর পরের ভিডিওতে আমরা ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক ভ্যালুগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কী হয় আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি কী রকম কী হয় সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে, ফিজিক্স, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভিডিও পেতে আমাদের এই WB এক্সাম চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম।